নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বারুইপুরে যে নৃশংস হত্যা কালকে হয়েছে, যেখানে একটি ছোট্ট শিশু, নাবালিকা শিশু, তাকে প্রথমে ধর্ষণ করা হয়, তারপরে তাকে নির্মম অত্যাচার করা হয় এবং অত্যাচারের পরে প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে জলের মধ্যে পুঁতে দেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। আর সেই মৃত্যুর সঙ্গে সবথেকে মূল অভিযুক্ত যে প্রভাস মণ্ডল, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল এবং গ্রেপ্তার করার পরে আটক করে রাখা হয়েছিল। ৪৮ ঘন্টা যেতে না যেতে সেই প্রভাস মণ্ডলকে ইউপি মডেলে এনকাউন্টার করে দেওয়া হলো এবং বাংলাতে আমরা প্রথমবার দেখতে পেলাম যে ইউপি মডেলে সেই এনকাউন্টার করা হলো। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, নিউজে এখানে দেখাচ্ছিল যে এই প্রভাস মণ্ডলকে কালকে রাত্রি ১টার সময় যেখানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সেই ঘটনার পুনর্নির্মাণ করার সময় এই প্রভাস মণ্ডল পুলিশের হাত থেকে গুলি নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছিল এবং সেই সময় তাকে এনকাউন্টার করা হয়। বুঝতেই পারছেন ঘটনাটা কি ঘটেছে। এনকাউন্টার এই এখনো পর্যন্ত বাংলাতে কখনো হয়নি, এইটা প্রথমবার হলো। আমি তো বলবো যে ভবিষ্যতে এই ধরনের নৃশংস ঘটনা যারা করবে তাদেরকেও যেন এই ধরনের এনকাউন্টার করা হয়। যদিও এনকাউন্টার আইনসম্মত ঠিকভাবে বৈধ নয়, তবে যেখানে প্রুফ রয়েছে, যেখানে প্রমাণ রয়েছে যে অভিযুক্ত ধর্ষণ করেছে, অভিযুক্তই এই পুরো ঘটনার জন্য দায়ী, আমার মনে হয় সেখানে কোর্টের জন্য অপেক্ষা না করে এই ধরনের পার্সনকে এনকাউন্টার করে দেওয়া উচিত। না হলে এই ক্যাপিটাল পানিশমেন্টের অপেক্ষা করতে করতে জীবন শেষ হয়ে যাবে এবং সেই সঙ্গে বহু জীবনও পরপর পরপর করে শেষ হবে, কারণ মানুষ বুঝবে না। এই ধরনের দুষ্কৃতীরা বারবার এই ঘটনা ঘটাবে আর এতে নৃশংসভাবে মানুষের হত্যা হবে, নৃশংসভাবে ছোট ছোট নাবালিকার ধর্ষণ হবে। আজকে হয়তো অনেকেই বলবে যে এই ধরনের ঘটনা ঠিক নয়, এই ধরনের এনকাউন্টার করা ঠিক নয়। আপনি ভেবে দেখুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়েরা কিন্তু সেফ নয়। আরজি করের ঘটনার পরেও যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে ভবিষ্যতে আরও কত ঘটনা ঘটবে। দেখুন, এনকাউন্টার যেটা, তা নিয়ে অনেক আইন রয়েছে, সুপ্রিম কোর্টের বিস্তর আইন রয়েছে, বিস্তর গাইডলাইন্স আছে। এনকাউন্টার কখন বৈধ এই রিলেটেড দুটো আইন তৈরি করা হয়েছে। একটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডে অ্যাক্ট আছে, যেটা ভারত নয়া সংহিতা 2023 থেকে পরিবর্তন করা হয়েছে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স, যেখানে বলা হয়েছে যদি কোনো অভিযুক্ত প্রাণনাশের চেষ্টা করে, পুলিশের ওপর আক্রমণ করার চেষ্টা করে, পুলিশ বা অন্য কারোর জীবনে ঝুঁকি ফেলে, তাহলে কিন্তু তাকে, সে যখন পালানোর চেষ্টা করবে তাকে কিন্তু পুলিশ চাইলে গুলি করতে পারে এবং সেই সময় সেই তার গুলিতে তার মৃত্যুও হতে পারে। এই ধরনের এনকাউন্টার কিন্তু পুলিশ চাইলে করতে পারে, কারণ পুলিশ এখানে বাধ্য হয়ে গুলি চালায়, কারণ অপশান থাকে না। ওই যে অ্যাকিউজ, যে অভিযুক্ত, তার হাতে গুলি থাকে, তো এর ফলে প্রাণনাশের সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ভারত নাগরিক সুরক্ষা সংহিতা 2023, সেখানে বলা হয়েছে যে গ্রেপ্তারের সময় কোনোভাবে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করা যায় না এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে অযৌক্তিক বা অতিরিক্ত বল প্রয়োগ করলে কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ অফিসারের এগেনস্টে স্টেপ নেওয়া হতে পারে। দেখুন, এনকাউন্টার ঠিক নয়, অবভিয়াসলি সেখানে আইন, আমরা জানি যে পুলিশই বলে যে আইন কখনো হাতে তুলে নিতে নেই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই ধরনের ঘটনাতে আমরা যদি জুডিশিয়াল অফিসারের উপরে দায়িত্ব দিয়ে দিই, মানে জাজের জন্য ওয়েট করি, জাজ কোন রায় দেবে তার জন্য যদি অপেক্ষা করে থাকি, তাহলে বছরের পর বছর পেরিয়ে যায়, তার কিন্তু সত্যিকারের কোনো কিন্তু রায় আসে না। উল্টে আমাদেরই টাকায় এরা খেয়ে দিয়ে বড় হতে থাকে জেলের মধ্যে। নির্ভয়া কেসের কথা ভাবুন, কতখানি নির্মম অত্যাচার করেছিল। হাতরাসের কথা ভাবুন, যেখানে হত্যা করার পরে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তেলেঙ্গানার কথা ভাবুন, একজন ডাক্তার যাকে কিন্তু রাস্তা দিয়ে সে যাচ্ছিল, পেট্রোল শেষ হয়ে গেছিল, পেট্রোল পাম্পে পাশে দাঁড়িয়েছিল, ওইখানকার কিছু ছেলে তাকে রাতের অন্ধকারে ধর্ষণ করে, ধর্ষণ করার পর পেট্রোল দিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ভাবুন দেখি, এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কি সত্যি মেয়েরা সেফ আছে? সুপ্রিম কোর্টের এই এনকাউন্টার নিয়ে অনেক গাইডলাইন্স আছে,
আপনারা জানেন যে সম্প্রতি উত্তরপ্রদেশে এই ধরনের এনকাউন্টার আমরা দেখতে পাচ্ছিলাম এবং তারপরে উত্তরপ্রদেশে ক্রাইম রেটও যথেষ্ট পরিমাণে কমে গিয়েছিল এবং রেপ কেস প্রচুর পরিমাণে ডিক্লাইন করেছিল উত্তরপ্রদেশে। দেখুন, পিপলস ইউনিয়ন সিভিল লিবার্টিস ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্র 2014, এই কেসে সুপ্রিম কোর্ট টোটাল 16খানা গাইডলাইন্স দিয়েছিল যে কখন এনকাউন্টার করা যাবে এবং সেই এনকাউন্টার আইনত বাধ্য। প্রথম কথা যে সুপ্রিম কোর্টের 16টা গাইডলাইন্সের মধ্যে বলা হয়েছিল যে এফআইআর অবিলম্বে দায়ের করতে হবে, যে মৃতদেহ রয়েছে এনকাউন্টার করার পর তার পোস্টমর্টম করা বাধ্যতামূলক করতে হবে, ম্যাজিস্ট্রেট বিচার বিভাগীয় তদন্ত করবে, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তকারী অফিসারকে নিয়োগ করতে হবে, এনকাউন্টার যে জায়গায় হয়েছিল সেই জায়গা সিল করতে হবে, ফরেনসিক প্রমাণ সংগ্রহ বাধ্যতামূলক করতে হবে এবং যে পরিবার রয়েছে সেই পরিবারকে অবিলম্বে জানাতে হবে যে তাকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে, যে তদন্ত হচ্ছে সেই তদন্ত নিয়মিত রিপোর্ট গ্রহণ করতে হবে, এনএইচআরসিকে জানাতে হবে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে জানাতে হবে এবং ম্যাজিস্ট্রেটকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে এনকাউন্টার হয়েছে বলে, পোস্টমর্টমের ভিডিওগ্রাফি করে রাখতে হবে, বল প্রয়োগের কোনো নীতি এখানে দেখা যাবে না, চলা যাবে না, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিরা তার উপর প্রভাব খাটাবে সেটা হবে না, মানবাধিকার লঙ্ঘন বরদাস্ত কোনোভাবে উচিত হবে না এখানে বলা হয়েছে। আর যদি কেউ মানবাধিকার লঙ্ঘন করে কাউকে জোর করে নিজের বল প্রয়োগ করে তাকে এনকাউন্টার করার চেষ্টা করে তাহলে সেটা যদি দায়ী প্রমাণিত হয় তাহলে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কোনোভাবে যদি এই নির্দেশ, যে 16টা বাধ্যতামূলক নির্দেশ বলা হয়েছে, সেই নির্দেশ যদি কোনোভাবে অমান্য করা হয় তাহলে কিন্তু কঠোর থেকে কঠোর স্টেপ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নেওয়া হবে। এই যে পুরো বিষয়, এই যে 16খানা গাইডলাইন্সের কথা বলা হয়েছে, এই 16খানা গাইডলাইন্স যখনই কোনো এনকাউন্টার হবে সেই এনকাউন্টারে কিন্তু মেনে চলতে হবে। দেখুন, এনএইচআরসিও এনকাউন্টার সম্পর্কিত একটা নির্দেশিকা জারি করে রেখেছে। আপনারা জানেন যখনই এনকাউন্টার হয় এই ব্যাপারটা আসে যে হিউম্যান রাইটসকে কেড়ে নেওয়া হচ্ছে, কারণ যে অভিযুক্ত তার যে হচ্ছে কোর্টের কাছে গিয়ে তার যে অধিকার পাওয়ার কথা সেই জাস্টিসটা অধিকার কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। এটা এনএইচআরসির তরফ থেকে বলা হয়েছে যে প্রথম কথা, এনকাউন্টার হওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানাতে হবে, তারা একটা রিপোর্টও জমা করতে হবে, স্বাধীনভাবে তদন্ত হবে, নিরপেক্ষভাবে অনুসন্ধান হবে, ম্যাজিস্ট্রেটও তদন্ত করবে, তদন্তের আইনি পর্যালোচনা হবে, জুডিশিয়াল এনকোয়ারি হবে, পোস্টমর্টমের ভিডিও হবে, তাকে যে এনকাউন্টার করা হয়েছে এবং তারপরে তার যে পোস্টমর্টম হয়েছে তার একটা ভিডিও রেকর্ডিংও করে রাখতে হবে। আর মানবাধিকার কোনোভাবে লঙ্ঘন করা হবে না। আপনি ভেবে দেখুন তো, যে অভিযুক্ত সে যদি সত্যিকারের দোষ করে থাকে তাহলে তার কি মানবাধিকার পাওয়া উচিত? কারণ সে একটা ছোট্ট শিশু, ক্লাস 6-এ পড়ে, তাকে ভুলিয়ে একটা জায়গায় নিয়ে যায়, তার উপর নির্মম অত্যাচার করে, অত্যাচার করার পর বেঁচে থাকা অবস্থায় তাকে বস্তাবন্দি করে এবং জলের মধ্যে ডুবিয়ে তাকে মেরে ফেলে। ভাবুন দেখি ওই ছোট্ট শিশুটার অধিকার কি ছিল না? এই যে পুরো ঘটনা, যে এনকাউন্টারটা হয়েছে, আমার মনে হয় যে পুলিশ অনেক ভেবেচিন্তে কিন্তু এই ডিসিশনটা নিয়েছে। কারণ অভিযুক্ত 4জন পাকড়াও হয়েছিল, সেই 4জনের মধ্যে প্রভাস মণ্ডলকেই কিন্তু এনকাউন্টার করা হয়েছে, কিন্তু শুরুতে নাম আসছিল আনন্দ সর্দারের কথা, কিন্তু তাকে কিন্তু এনকাউন্টার করা হয়নি, প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে। তার মানে এটা বুঝতে হবে যে এই যে প্রভাস মণ্ডল, এই কিন্তু পুরো ঘটনার মূল চক্রী, এই হত্যা করেছে এবং হত্যা করার পরে জলে ডুবিয়ে তাকে মেরে দিয়েছে। আমার মনে হয় পুলিশ ইনভেস্টিগেশনে এটা স্পষ্টভাবে উঠে এসছে। দেখুন, নিম্নলিখিত কিছু পরিস্থিতির কথা বলা হয়েছে যেখানে এনকাউন্টার কিন্তু অবৈধ বলে গণ্য করা হবে। প্রথম কথা, যদি ওই যে পার্সন সে যদি আত্মসমর্পণ করে দেয় তাহলে কিন্তু এনকাউন্টার করা যাবে না। তাকে যদি হেফাজতে নিয়ে হত্যা করা হয় তাহলেও কিন্তু এনকাউন্টার করা যাবে না। ভুয়ো এনকাউন্টার তো কথাই বললাম, তাহলে কিন্তু অনেক কিছু কড়া শাস্তি রয়েছে। প্রতিশোধমূলক হত্যাও করা যাবে না। বিচার ছাড়া হত্যা, এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে পড়বে। দেখুন, এই যে এনকাউন্টারগুলোর কথা, আইনগুলোর কথা বলা হয়েছে, উত্তরপ্রদেশে এরকম বহু ঘটনা ঘটেছে। প্রচুর পরিমাণে ভুয়ো এনকাউন্টার উত্তরপ্রদেশে গত কয়েক বছরে কিন্তু হয়েছে। একটা কেস হয়েছিল, কেসটার নাম হায়দ্রাবাদে এই ঘটনাটা ঘটে। ভেটেরিনারি হসপিটালের হচ্ছে পেশেন্ট ইউনিটে একজন ডক্টর সে কাজ করছিল। ঘটনাটা ছিল হায়দ্রাবাদে ডাক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়, ধর্ষণ করে 2019 সালের ঘটনা, তাকে কিন্তু হচ্ছে রেপ করা হয়, রেপ করার পরে তাকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়। এই পুরো ঘটনাতে
যখন পুলিশ ইনভেস্টিগেশন করে তখন 3 জনের নাম সামনে আসে এবং সেই 3 জনকে এনকাউন্টার করে দেওয়া হয় এবং পরবর্তীকালে এই পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে এই পুরো বিষয়টার ওপরে কেস চলে এবং এই যে এনকাউন্টার হয়েছিল এই এনকাউন্টারের পরে ব্যাপক জনসমর্থন দেখা যায়, অর্থাৎ পুলিশকে প্রচুর মানুষ রেসপেক্ট জানায় যে হ্যাঁ একদম ঠিক ডিসিশন নেওয়া হয়েছে। কিন্তু এই পুরো বিষয়টা কেস হয়, কেস হওয়ার পরে অনেক কিছু প্রশ্ন আসে। প্রশ্ন যেটা আসে যে শুধুমাত্র জনসমর্থনের জন্য এই এনকাউন্টার করা হয়েছে কিনা, এই বিচার প্রক্রিয়া ছাড়া কেন এনকাউন্টার করা হলো, এটা কি আইনসম্মত ছিল না অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। পরবর্তীকালে একজন বিচারপতি ছিল বিএস সিরপুকর, তিনি কমিশন তৈরি করে, সেই কমিশনের মাধ্যমে পুরো ঘটনাটা পরীক্ষা নিরীক্ষা করে এবং পরীক্ষা নিরীক্ষার পরে যেটা জানা গেছে যে এই যে এনকাউন্টার কিন্তু অনেকখানি অবৈধ ছিল, কারণ কি অনেক কিছু প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, এটা অনেকটা পরে সামনে আসে এবং সেখানে এই এনকাউন্টারের ওপরে ভুয়ো এনকাউন্টারে একটা তকমা দিয়ে দেওয়া হয়। এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন বিকাশ দুবে কেস, বিকাশ দুবে এনকাউন্টার। এখানে গাড়ি দুর্ঘটনার পরে পালানোর চেষ্টা করে যে বিকাশ দুবে, সে মেন ক্রিমিনাল ছিল, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় তাকে কিন্তু গুলি করে দেওয়া হয় এবং এনকাউন্টার করা হয়। কিন্তু এই পুরো ঘটনাতে ভুয়ো এনকাউন্টারের কথা বারবার সামনে আসে, সুপ্রিম কোর্টে কেস হয় এবং সুপ্রিম কোর্ট এই নিয়ে বিস্তর গাইডলাইন্স প্রোভাইড করে, কিন্তু এনকাউন্টার হয়ে গিয়েছিল। এরপরে আপনারা জানেন মণিপুরে ফেক এনকাউন্টার করা হয়েছিল, বহু মানুষকে এনকাউন্টার করে দেওয়া হয়। তো অতএব এই এনকাউন্টারে ভালো জিনিস যেরকম রয়েছে খারাপ জিনিসও রয়েছে, সুপ্রিম কোর্টের বিস্তর গাইডলাইন্সও রয়েছে, কিন্তু সেটা কতখানি ফলো করা হয় সেটা প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু এই যে প্রভাস মণ্ডল মেন যে অভিযুক্ত, এ কিন্তু জনসমক্ষে এসে নিউজে প্রেসে কিন্তু রীতিমতো স্টেটমেন্ট দিয়েছে যে এ এবং তার কয়েকজন বন্ধু মিলে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। অতএব এখানে কিন্তু কোনো প্রশ্নচিহ্ন নেই, এখানে কিন্তু কোনো ভুয়ো এনকাউন্টারে কোনো প্রশ্নচিহ্ন নেই। এই পুরো স্বীকার করেছে যে সে এই ঘটনাটা ঘটিয়েছে, তার সঙ্গে আরও কয়েকজন বন্ধু ছিল, এমনকি সে যেখানে এই বডিটাকে লুকিয়ে রেখেছিল সেই স্পটটাও চিহ্নিত করে। বারুইপুরে কিন্তু এটা নিয়ে রীতিমতো ব্যাপক সংঘর্ষ হয়, গণপিটুনিতে একজন দোষী নয়, অর্থাৎ নির্দোষ ব্যক্তি, তাকে গণপিটুনি করে হত্যা করে দেওয়া হয়। কিন্তু আসল যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাকে কিন্তু পুলিশি হেফাজতে নিয়ে নেওয়া হয় এবং কালকে ইউপি মডেলে তাকে কিন্তু এনকাউন্টার করে দেওয়া হয়েছে। এখন প্রশ্নচিহ্ন রয়েছে অনেক কিছুই, অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করবে, মানবাধিকার কমিশন নিশ্চয়ই প্রশ্ন তৈরি করবে, এটা নিয়ে হয়তো কোর্টেও এই বিষয়টা উঠতে পারে। কিন্তু আপনারা বলবেন যে এটা কতখানি সঠিক হয়েছে না ভুল হয়েছে। যা কিছু কমেন্ট থাকবে আপনারা ওপিনিয়ন কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।